ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য অন্যতম একটা কারণ হতে পারে বাংলা, এবং এই বাংলার যে কয়টা টপিক আমাদের অতীব সতর্কতার সাথে পড়তে হবে তার মধ্যে একটা হচ্ছে যে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। সো অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বি এবং সি ইউনিটে এমসিকিউ এবং রিটেনের জন্য আসে। সো আমরা প্রথমে যে জিনিসটা দেখবো যে বাংলা ভাষার অপপ্রয়োগ জিনিসটা আসলে কি। আমাদের মনে রাখতে হবে অপপ্রয়োগ মানেই হচ্ছে যে ভুল প্রয়োগ, অর্থাৎ যে প্রয়োগটা প্রয়োজনীয়, যে প্রয়োগটা দরকারি, যে প্রয়োগটা সঠিক, এটার ব্যতিরেকে যদি অন্য কোনো কারণে আমরা বাক্যের কিংবা ভাষার প্রয়োগ করি, শব্দের প্রয়োগ করি, সেটা অবশ্যই অপপ্রয়োগ হবে। সো বিভিন্ন কারণে অপপ্রয়োগ হয়। আমরা একটু প্রথম থেকে দেখি। যে কোনো শব্দের শুদ্ধ বা ঠিক ব্যবহারের নাম হলে প্রয়োগ, আর এটার যদি ভুল ব্যবহার করি তাহলে সেটা হবে অপপ্রয়োগ। সো অপপ্রয়োগ উচ্চারণজনিত কারণে, অনেক সময় শব্দ গঠনজনিত কারণে, এবং আমরা অর্থগত বিভ্রান্তিজনিত কারণে কিন্তু এই অপপ্রয়োগটা হয়ে থাকে। আমরা প্রচলিত অনেক শব্দ দেখবো যেটা আমরা নিজেরা ব্যবহার করি, কিন্তু যেটা আসলে কোনো কি নেই, প্রচলিত রূপ নেই, কিংবা এটার আসলে কোনো সঠিক রূপ নেই। সো আমরা এখানে তিনটা কারণে দেখতে পাচ্ছি। বিভিন্ন কারণে, আঞ্চলিকতার কারণে, কিংবা আমাদের উচ্চারণের যে ক্ষীণতা বা উচ্চারণের সংকীর্ণতার কারণে অপপ্রয়োগ হয়, শব্দ গঠনজনিত কারণে হয়, এট দ্য সেম টাইম অর্থগত বিভ্রান্তিজনিত কারণে হয়। সো মোস্ট কমন যে অপপ্রয়োগ, শুদ্ধ অপপ্রয়োগগুলো আমরা আমাদের বাংলা ভাষায় দেখি, সেগুলোর মধ্যে আমরা কতিপয় জিনিসগুলো এখানে দেখবো। আমরা প্রত্যেকেই সুন্দর, সুন্দরতা, সৌন্দর্য, সৌন্দর্যতা, এই টপিকগুলো নিয়ে প্রবলেম ফেস করি। সো মনে রাখতে হবে যখন কোনো একটা শব্দের সাথে, কোনো একটা বিশেষণ শব্দের সাথে তা যুক্ত হবে, এইটা আমাদের শুদ্ধ। কোনো একটা বিশেষণ শব্দের সাথে তয় বয় এবং তা যুক্ত হতে পারবে, এটা ভ্যালিড। কিন্তু কখনোই বিশেষ্য শব্দের সাথে ত কিংবা তা যুক্ত হতে পারবে না। সাপোজ আমরা এখানে যে উদাহরণটা দেখতে পাচ্ছি, সুন্দর, এটা একটা বিশেষণ পদ। আমরা জানি যে বিশেষণ মানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ। সো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এরকম যদি বোঝায় সেটা হচ্ছে যে বিশেষণ। সো বিশেষণের সাথে কি যুক্ত হবে? তা কিংবা তয় বয়। হ্যাঁ, সো এটা যুক্ত হবে। সুন্দরকে আমরা সুন্দরতা বলতে পারবো, কিন্তু এটাকে আমরা সৌন্দর্যতা বলতে পারবো না। এটার আরেকটা বিশেষ্য রূপ হচ্ছে সৌন্দর্য। ঠিক আছে, এটাকে আমি আরো সহজ করে বলি, যদি আমরা বিশেষণের সাথে তা কিংবা তয় বয় যুক্ত করি তাহলে সেটা বিশেষ্য হয়ে যায়। কিন্তু এই বিশেষ্যটাকে আমরা আবার এর সাথে বিশেষের সাথে তা যুক্ত করতে পারবো না। অনেক সময় আমরা বলি সৌন্দর্য, সৌন্দর্যতা, এটা আসলে ভুল। আমরা লিখতে পারবো সুন্দরতা, সৌন্দর্যকে আমরা লিখতে পারবো সুন্দরতা। কেন? কারণ সুন্দর বিশেষণ, বিশেষণের সাথে তা যুক্ত হয়, কিন্তু বিশেষের সাথে তা যুক্ত হয় না। তারপর কি আছে? অধীর। অধীরকে আমরা লিখতে পারবো অধীরতা, বা এটাকে আমরা বিশেষ্য রূপ দিতে পারবো অধৈর্য। কিন্তু এই যে অধৈর্য বিশেষণের সাথে আমরা তা যুক্ত করে অধৈর্যতা, অধৈর্যতা বলতে পারবো না। এট দ্য সেম টাইম বহুল, বহুলকে আমরা বহুলতা বলতে পারবো, বাহুল্য বলতে পারবো, আদিস্বর এখানে বৃদ্ধি করতে পারবো। কিন্তু আদিস্বর বৃদ্ধি হওয়ার কারণে এটা যদি বিশেষ্য হয়, বিশেষের পর আবার তা যুক্ত করতে পারবো না। এটাকে আমরা দেখেন, আপনারা একটু এটার স্ক্রিনশট নিতে পারেন, কিংবা এটা একটু, এই পিডিএফটা যদি লাগে আপনারা আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই পিডিএফটা দিব। ঠিক আছে, কৃপণকে আমরা লিখতে পারি কৃপণতা, কার্পণ্য, কিন্তু কার্পণ্য বিশেষ্যর সাথে কার্পণ্যতা আমরা বলতে পারবো না। ঠিক আছে, যখনই কার্পণ্যতা বলবো তখনই সেটা অপপ্রয়োগ কিংবা অশুদ্ধ হবে। ঠিক আছে, মিত্র, মিত্রতা, মৈত্র, কিন্তু মৈত্রতা বলতে পারবো না। ঠিক আছে, কেন হবে না? কারণ বিশেষণের সাথে ত তা যুক্ত হলে বিশেষ্য হয়ে যায়, কিন্তু বিশেষের সাথে ততা যুক্ত করতে পারবো না। সো পরবর্তীতে আমরা এখানে দেখবো মোস্ট কমন কিছু প্রবলেম, যেটা আমরা এইচএসসি তো পড়ে আসছি, অশ্রুজল। সো অশ্রুজল শব্দটার মধ্যে আমরা দেখতে পাই অশ্রু শব্দের অর্থই হচ্ছে চোখের জল। তারপর আবার জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, চোখের জল। অশ্রু মানে কি? অশ্রু মানে হচ্ছে যে চোখের জল, অশ্রু। তারপর আবার জল যদি দেই, এটা রিডান্ডেন্সি হয়ে যায় কিংবা পুনরাবৃত্তি হয়ে যায়, বাহুল্য দোষ হয়ে যাবে। অশ্রু জল, সো আমরা বলবো চোখের জল কিংবা অশ্রু বলবো কেবল। সো চোখের জল অর্থে ব্যবহার অশুদ্ধ, অশ্রু শব্দের অর্থ চোখের জল। অজ্ঞানতা, দেখেন অজ্ঞানতা শব্দটা হবে না, এটা হবে অজ্ঞতা। এটা কি হবে? অজ্ঞতা হবে, বা জ্ঞান শূন্যতা। আয়ত্তাধীন বলতে এই শব্দটা কেন হয় না? কারণ আয়ত্তাধীন, আয়ত্তাধীন শব্দের মধ্যে দুইটা শব্দ একই মিনিং মিন করে, আয়ত্ত যোগ অধীন। এই শব্দটাকে আমরা ভাঙলে পাই আয়ত্ত যোগ অধীন। সো দুইটাই কিন্তু সেম, দুইটাই কিন্তু সেম। আমি বললাম যে এই জিনিসটা আমার আয়ত্তে নেই, বা এই কাজটা আমার অধীনে নেই। সো দুইটাই কিন্তু সেম। সো আমরা এখানে আয়ত্তাধীন না বলে শুধু আয়ত্ত বলবো অথবা অধীন বলবো। ইদানিং কাল বলতে কোনো শব্দ হয় না, কারণ ইদানিং বলতেই একটা বর্তমান কালকে রিপ্রেজেন্ট করতেছে, কিংবা বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করতেছে। সো এটার পরে আবার কাল দেয়, এটা একটা বাহুল্য দোষ, পুনরাবৃত্তি, ইংরেজিতে যেটাকে আমরা রিডান্ডেন্সি বলি। সো আমি একটু পরবর্তীতে দেখি আমাদের এরকম ভাবে আর কি কি প্রবলেম আসে। খাঁটি গরুর দুধ, মোস্ট কমন একটা প্রবলেম। খাঁটি গরুর দুধ হবে না, আমরা এখানে দুধটাকে মডিফাই করতেছি। সো আমরা লিখবো গরুর খাঁটি দুধ।
ঠিক আছে, খাঁটিটা দুধের সামনে আসবে। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, এগুলো শব্দের শেষে যে অহেতুক একটা ই প্রত্যয় বা দীর্ঘ ইকার, এটা আমরা দিব না, কারণ এইখানে জন্মবার্ষিক, মৃত্যুবার্ষিক, বিবাহ বার্ষিক বললে এটা এনাফ। আমরা যে প্রচলিত যে অনেক সময় বলি বিবাহ বার্ষিকী, অমুকের জন্মবার্ষিকী, হ্যাঁ, তমুকের মৃত্যুবার্ষিকী, এটা আসলে ভুল, প্রচলিত ভুল। প্রেক্ষিত মূল অর্থ প্রেক্ষণ বা দর্শন করা, মানে দেখা হয়েছে এরকম। প্রেক্ষিত হচ্ছে প্রেক্ষণ শব্দের বিশেষণ। সো এখানে আমরা কি বলতে পারি, আমরা প্রেক্ষিত শব্দটির ব্যবহার অশুদ্ধ, এখানে আমরা বলতে পারি প্রেক্ষণ। ঠিক আছে। জয়ন্তী, আমরা অনেক সময় বলি না জন্ম জয়ন্তী, এটা আসলে ভুল, কারণ জন্ম জয়ন্তীর মধ্যে জয়ন্তী শব্দটার মধ্যে জন্মটা ইনক্লুডেড আছে, জয়ন্তী শব্দের মাঝেই আছে জন্ম প্রসঙ্গ, কাজে জয়ন্তীর পূর্বে জন্ম ব্যবহার অশুদ্ধ। অত্র, তত্র, যত্র, অত্র মানে হচ্ছে যে এখানে, তত্র মানে হচ্ছে যে সেখানে, এবং যত্র মানে হচ্ছে যে যেখানে, যত্র মানে হচ্ছে যেখানে। ঠিক আছে, সো এটা আমরা মনে রাখবো। সো অত্র, যত্র, তত্র, এগুলো আমরা কোন জায়গায় ব্যবহার করতেছি, কিভাবে ব্যবহার করতেছি, প্রয়োগটা কি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু দেখি আমাদের পরবর্তীতে এই যে সকল বিষয়গুলো, এগুলো আমরা ঢাকা ইউনিভার্সিটির যে চ্যাম্পিয়ন কোর্স আমরা নিয়ে আসছি, তোমরা অনেকেই জানো যে কোর্সের ক্লাস শুরু হচ্ছে। সো এই কোর্সের ক্লাস শুরু হয়ে গেছে, 2-3টা ক্লাস হয়েছে। এখনো যারা ভর্তি হতে পারোনি, ভর্তি হওয়ার জন্য ইনবক্স করো, নক করো। আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে তুমি আমাদেরকে নক করো বিস্তারিত জানার জন্য। সো এই কোর্সটা হচ্ছে 2500 টাকা এখন পাচ্ছ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই কোর্সটা যারা কিনবে তাদেরকে আমরা রিটেন যে বেস্টটা আছে, রিটেন বেস্টটা সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে আমরা করার সুযোগ দিব। এবং এই কোর্সে কিন্তু ফাইনাল মডেল টেস্ট থাকবে, এবং তাদেরকে গুচ্ছের আগ পর্যন্ত কিন্তু আমরা এখানে পড়াবো 6 মাস। সি ইউনিটের জন্য সেম, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিনান্স, মার্কেটিং, এরা তুলনামূলক আরো বেশি ক্লাস পাচ্ছ। সো এখানে তোমরা হিসাব করলে দেখবা যে 200-র অধিক ক্লাস পাচ্ছ। কোর্স ফি 2500 টাকা, ক্লাস শুরু হচ্ছে, আমাদের শুরু হয়ে গেছে। সো আমাদের যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে ইনবক্স করলে বিস্তারিত তথ্য জেনে যাবা। অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে, তুমি যে কারণে বাকি আছো সেই কারণটা আমাদেরকে বলো, আমরা দেখি এটা সলভ করতে পারি কিনা। ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, অন্য কোনো একটা ব্যাচে ভর্তি হয়েছো, বুঝতে পারতেছো না। সো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই নক করবা, আমরা তোমাকে সর্বদা হেল্প করবো। তো এখানে দেখো ভাষাভাষী, আমরা অনেক সময় বলি না পৃথিবীতে বাংলা ভাষাভাষীর সংখ্যা কত, এটা আসলে একটা প্রচলিত ভুল। কারণ এই ভাষী যদি আমরা বলি তাহলে ভাষী শব্দের মধ্যেই কিন্তু এই ভাষাভাষী শব্দটা অ্যাড আছে। তো আমরা বলবো যে পৃথিবীতে বাংলা ভাষীর সংখ্যা কত, ভাষাভাষী আমরা বলবো না, রিডান্ডেন্সি। সাহিত্য এবং শয়ন, সাহিত্য মানে হচ্ছে নিজে নিজে, সরি, সাহিত্য মানে হচ্ছে যে অন্যের মাধ্যমে শোয়া, আর শয়ন মানে হচ্ছে যে নিজে নিজে শোয়া। যেমন আমি বললাম যে আমি কলেজ থেকে গিয়ে বিছানায় শয়ান ছিলাম, হ্যাঁ, বা শয়ান হলাম, নিজে নিজে শুইছে। কিন্তু সাহিত্য হচ্ছে যে অন্যের মাধ্যমে শুবে। ধরো যে কোনো একজন মানুষ যদি মারা যায় তাহলে তাকে কবরে শায়িত করা হয়, কিংবা কোনো একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে তাকে হাসপাতালে শায়িত করা হয়, হাসপাতালে বেডে। ঠিক আছে, তো শায়িত মানে হচ্ছে যে অন্যের মাধ্যমে শোয়া, আর শয়ান মানে হচ্ছে যে নিজের মাধ্যমে শোয়া। সমৃদ্ধশালী, সম্পদশালী হবে না। আমরা পরবর্তীতে দেখব ফলশ্রুতি। ফলশ্রুতি মানে কি? ফলশ্রুতি মানে হচ্ছে যে পুণ্যকর্ম করলে যে ফল হয় তার বিবরণ। আমরা অনেক সময় কি বলি যে ফলাফল করছে বা খারাপ রেজাল্ট করছে, বলি যে তার ফলশ্রুতিতে সেই জিনিসটা করছে। সো ফলশ্রুতি আমাদের এটার আবিধানিক হবে পুণ্যকর্ম করলে যে ফলটা হয় সেটাতেই ফলশ্রুতি হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অফিস, আদালত, স্কুল, কলেজে যে অর্থে ফলশ্রুতি লেখা হচ্ছে তা ভুল, তার বদলে ফলাফল। মানে অফিস আদালতে আমরা কি করি যে তার এই বিষয়টা পড়াশোনা করে নাই এজন্য তার ফলশ্রুতিতে রেজাল্ট, এটা লেখা যাবে না। তার ফলটা, পরিণতি, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আর ফলশ্রুতি কেবল পুণ্যকর্ম হলে আমরা এই জিনিসটা ব্যবহার করব। তো আমরা একটু পরবর্তীতে দেখি এখানে কি আছে, যে শব্দের বানানগত অশুদ্ধের জন্য কতিপয় বানান এখানে আমরা দিলাম। দেখা গেল শিরচ্ছেদ বানানটা অপপ্রয়োগ বা অশুদ্ধ হচ্ছে যদি চ ছ দিয়ে লিখি। শিরচ্ছেদ বানানটার মধ্যে তালব্য এবং ছ, এটা আমাদের লিখতে হবে। তারপর নিরাশা থেকে নৈরাশ্য, এবং এখানে দেখো সমসাময়িক থেকে আসছে সমসাময়িক। সমসাময়িকটা আমরা বলি, মনে রাখবেন শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয়, কি বলি আবার একটু বলি আমি, শব্দের শেষে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে আদি স্বরটা বৃদ্ধি পায়। কি পায়? আদি স্বর, শব্দের আদিতে যে স্বরটা এটা বৃদ্ধি পায়। কিন্তু শব্দের শেষে যদি ইন প্রত্যয় যুক্ত হয় তাহলে আদি স্বরটা বৃদ্ধি পায় না। কিভাবে? ইক প্রত্যয় যুক্ত হয়েছে, মূল শব্দটা ছিল সমসময়। ঠিক আছে, সমসময় এর সাথে যখন ইক যুক্ত হয়েছে, সমসময় এর সাথে যখন ইক যুক্ত হয়েছে, ইক প্রত্যয় যুক্ত হয়েছে, তখন আদি স্বরটা বৃদ্ধি পেয়ে সমসময় থেকে হয়ে গেছে সামসাময়িক, নট সমসাময়িক। আমরা অনেক সময় বলি না যে সমসাময়িক বিষয়গুলো অনেক প্রবলেম আছে, এটা আসলে সমসাময়িক না, এটা সমসাময়িক
হবে, ঠিক আছে। সমসময় ছিল মূল শব্দ, এর সাথে যখন ইক যুক্ত হয়েছে তখন এটা হয়ে গেছে সমসাময়িক। আদিস্বরটা ইক যদি প্রত্যয় যুক্ত হয় তাহলে আদিস্বর বৃদ্ধি পাবে, আর ইন প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে না। কিভাবে? ধরেন শব্দটা ছিল অভ্যন্তর, শব্দটা কি ছিল? অভ্যন্তর। হ্যাঁ, এখন অভ্যন্তরের সাথে যখন ইন প্রত্যয় যুক্ত হবে তখন কিন্তু আপনি আদিস্বরটা বৃদ্ধি পেয়ে অভ্যন্তরকে আভ্যন্তরীণ বলতে পারবেন না, ঠিক আছে। আপনার এখানে বলতে হবে অভ্যন্তরীণী, মানে আদিস্বরটা বৃদ্ধি পায় না। মূল শব্দ কি ছিল? আবারও সহজ করে বলি, মূল শব্দটা ছিল অভ্যন্তর। মূল শব্দটা কি ছিল? অভ্যন্তর। এর সাথে যখন ইন যুক্ত হয়েছে, ইন প্রত্যয় যুক্ত হয়েছে, তখন এটা অভ্যন্তরীণেই থাকবে, কারণ ইন যুক্ত হলে আদিস্বরটা বৃদ্ধি পায় না। এই যে না লিখছি আমি, আশা করি দেখা যায়। ইন যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায় না, কিন্তু ইক যুক্ত হলে বৃদ্ধি পায়। যেমন দেহ দৈহিক, আদিস্বরটা বৃদ্ধি পাচ্ছে। তারপর কি আছে? সপ্তাহ সাপ্তাহিক, ইক যুক্ত হচ্ছে, কিন্তু এই যে অভ্যন্তর অভ্যন্তরীণই, ঠিক আছে। দেহ তারপর কি আছে? সর্বাঙ্গ সর্বাঙ্গীন। হ্যাঁ, ইন যুক্ত হলে কিন্তু আদিস্বর বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু সর্বাঙ্গ সর্বাঙ্গীন, আমরা কিন্তু সার্বঙ্গীন বলি না। কিন্তু আমরা যখন ইক যুক্ত হয়, যেমন দেহ দৈহিক, বর্ষ বার্ষিক, ভূগোল ভৌগোলিক, ইক যুক্ত হলে আদিস্বরটা, শব্দের আদিতে যে স্বরটা আসবে এটা বৃদ্ধি করবে আমরা। সো এখানে আমরা দেখলাম অপেক্ষমান, এটার মধ্যে মূর্ধন্য, উদ্গীরণ বানানটা রস্বইকার দিয়ে। সো এখানে মোস্ট কমন প্রবলেমগুলো কিন্তু আমরা এখানে দিলাম। চোষ্য বানানটা, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, এগুলোর সাথে যখন দীর্ঘইকার থাকবে এবং এগুলোর সাথে যখন সভা, পরিষদ, বিদ্যা, তো, তা এগুলো যুক্ত হবে, তখন পূর্বের যে দীর্ঘইকারটা আছে, মানে টক্সিক জিনিসগুলো এগুলো যখন যুক্ত হবে তখন সঙ্গদোষে লোহা পাশে, তখন কি করে ওরা ওই যে মন্ত্রিসভাটা, তখন এই দীর্ঘইকারটা রস্বইকার যুক্ত হয়। এটা নিয়মটা ছিল যে শব্দের শেষে যদি ত, তা, জীবী, বিদ্যা, গণ, পরিষদ যুক্ত হয় তাহলে পূর্বের যে দীর্ঘইকারটি আছে এটি রস্বইকারে রূপান্তরিত হয়। মন্ত্রী পরিষদ, তাহলে মন্ত্রী বানানটা কি হবে? মন্ত্রী বানানটা দীর্ঘইকার দিয়ে, কিন্তু এর সাথে যখন পরিষদ যুক্ত হবে, এই টক্সিক জিনিসটা যখন যুক্ত হবে তখন এর বন্ধু উল্টাপাল্টা কাজ করবে, তখন এ মন্ত্রী দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে, মন্ত্রী পরিষদ। ঠিক তেমনিভাবে প্রাণী বানানটা লক্ষ্য করেন, প্রাণী বানানটা দীর্ঘইকার দিয়ে, ওকে ফাইন, কিন্তু এই প্রাণীর সাথে যখন বিদ্যা যুক্ত হবে তখন এই বিদ্যা টক্সিক জিনিসটা কি করে? প্রাণী বানানটাকে রস্বইকার বানায় দেয়, ঠিক আছে। অনেকটা ওই যে বকে যাওয়া স্টুডেন্ট আর কি, বকে যাওয়া পোলাপান, এইচএসসিতে ভালো করছে, এসএসসিতে ভালো ছিল, কিন্তু এইচএসসিতে বন্ধুর সংস্পর্শে এসা নষ্ট হয়ে গেছে। শব্দগুলো কি কি? তয়, বয়, তা, জীবী, বিদ্যা, গণ, পরিষদ, এগুলো যদি যুক্ত হয়। তারপর আমরা দেখব অপপ্রয়োগ দেখা যায় গরুর শকট, এটা আসলে গরুর গাড়ি হবে। শব্দের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তৎসম শব্দ এবং ইয়ে শব্দ যাতে না হয়। খেলোয়াড় বানানটার মধ্যে আমাদের বয়ে বিন্দু র না, এটা হচ্ছে ডয় বিন্দু র। মরা দেহ বলা যাবে না, মরা পোড়া। মাকড়সার মধ্যে ভয়ে বিন্দু র। এখানে আর দিচ্ছে কাপড়ের মধ্যে ডয় বিন্দু র। আমরা এখানে দেখালাম গরুর শব্দের অর্থ কিন্তু পাখি। মাকড়সা বানানটা আবার দিচ্ছে খেলোয়াড়ের মধ্যে ডয় বিন্দু র। সো আমাদের কোন জায়গায় বয় বিন্দু র, কোন জায়গায় ডয় বিন্দু র, এগুলো নির্ধারিত কোনো নিয়ম না থাকলেও আমাদের এখানে যে প্রবলেমগুলো আছে এইগুলো কিন্তু আমরা এখানে দেখালাম। সো আমাদের এই যেটা বললাম চ্যাম্পিয়ন বেস আমাদের শুরু হয়ে গেছে। সো আপনারা যারা এখনো ভর্তি হন নাই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অন্য কোন ক্লাস আপনারা পরবর্তীতে চান সেটা কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন। সো আজকের মতো এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা।